আপনারা দেখছেন হরিভক্তি টিভি, প্রথম থেকেই সত্য কথা বলে। নমস্কার, আপনারা দেখছেন হরিভক্তি টিভি। আপনাদের সাথে আমি বাসব বিশ্বাস। আজ আমি আমার জীবনে প্রথম অ্যাঙ্কারিং করছি। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন, আমাকে আশীর্বাদ করবেন যেন আমি জীবনে অনেক বড় হতে পারি। আমি যেন আমার বাবা তাপস বিশ্বাসের মতো জীবনে নিজেকে প্রতিষ্ঠা করতে পারি, বাবার দেখানো রাস্তায় হাঁটতে পারি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন। তো আসুন আজকে আলোচনা শুরু করি। আজ যে বিষয়টি আপনাদের দেখাবো সেটা হলো আর্যরা কিভাবে ভারতে এসে নিজেদের ধর্ম প্রতিষ্ঠা করেছে, সেই বিষয়ে আজ আপনাদের আমি দেখাবো। যেটা আমার শ্রদ্ধেয় পিতা তাপস বিশ্বাস কয়েকদিন আগে লাইভে আলোচনা করেছেন, সেই আলোচনাটা আপনাদের সামনে আজ তুলে ধরছি। তার দ্বারাই আপনারা বুঝতে পারবেন আর্যরা তাদের ধর্মকে কিভাবে ছলনার দ্বারায় প্রতিষ্ঠা করেছেন। তবে আর কথা না বাড়িয়ে আসুন আপনাদের আলোচনায় নিয়ে যাই। আমি বাড়িতে না থাকার কারণে ল্যাপটপে বসতে পারছি না, আর ল্যাপটপে না বসার কারণে আমি পিডিএফ শো করতে পারছি না। এই জন্য আন্তরিকভাবে খুবই দুঃখিত। তবে আমি বেশ কয়েকটা বই আমার কাছে রেখেছি। আমি যেখানে আছি তারাও খুব পড়াশোনা করে, তো তাদের কাছ থেকে আমি বেশ কয়েকটি এখানে বই আমি সংগ্রহ করে নিয়েছি। আমি বইগুলোর প্রথমে নাম বলে দেব এবং প্রকাশন বলে দেব, আপনারা মনে রাখবেন, আলোচনার সময় কাজে লাগবে। বেশ কিছু গ্রন্থ থেকে আজ আপনাদের সামনে আমি রেফারেন্স তুলে ধরবো। তাতে ক্লিয়ার হয়ে যাবে যে এই আর্যদের ভাষা কবে তৈরি হয়েছে, অর্থাৎ সংস্কৃত ভাষা কবে তৈরি হয়েছে, আর্যরা যে গ্রন্থ সমূহ রচনা করেছেন, তাদের যে ধর্মগ্রন্থ, সেগুলো কবে রচনা হয়েছে, এবং সেই গ্রন্থ রচনা করতে গেলে যে লিপি অর্থাৎ যে অক্ষর, সেটি কবে তৈরি হয়েছে। এই তিনটি বিষয়ের পরে আজ বিশেষ করে ফোকাস করব, আলোচনা করব, এবং পরবর্তীকালে গিয়ে আমরা অন্যান্য লাইভে গিয়ে আরো আলোচনা করব তারা কবে, কোথা থেকে, বাইরে থেকে আমাদের দেশে এসে তাদের মুখের ভাষা কি ছিল, কেমন ছিল, কোন শাস্ত্রে আছে, কোন গ্রন্থে আছে, বিস্তারিত বলতে থাকবো। তো আর কথা না বাড়িয়ে আসুন সরাসরি আলোচনা শুরু করি। তার আগে গ্রন্থগুলোর একটু পরিচয় আপনাদের আমি করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে পৃথিবীর ইতিহাস, গজেন্দ্র কুমার মিত্রের লেখা। বইটির ষষ্ঠ সংস্করণ থেকে আমি পাঠ করব। এরপর আরো একটা বই একই নাম, পৃথিবীর ইতিহাস, দেবী প্রসাদ চট্টোপাধ্যায় এবং রমাকৃষ্ণ মৈত্রের রচিত। এটি প্রথম প্রকাশ আমার কাছে রয়েছে গ্রন্থ। তারপর যেটি নেব সেটি হচ্ছে ভারত ইতিহাসের আদি পর্ব। এটা পুনঃমুদ্রণ করেছেন 2017-তে। এরপর যে বইটি নেব সেটি হচ্ছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস, ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের রচিত, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ থেকে প্রকাশিত, দ্বিতীয় সংস্করণের সপ্তম মুদ্রণ আমার কাছে রয়েছে। তারপরে যেটি নেব সেটি হচ্ছে ভারতীয় আর্য সাহিত্যের ইতিহাস, সুকুমার সেনের, যেটা পুনঃমুদ্রণ করা হয়েছে এপ্রিল 2018। তারপর যেটা নেব বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত, এটি হচ্ছে শ্রী অসিত কুমার চট্টোপাধ্যায়ের তৃতীয় সংস্করণের বই আমার কাছে। এরপর যেটি নেব সেটি হচ্ছে পাণ্ডুলিপি পঠন সহায়িকা, লিখেছেন ডক্টর কল্পনা হালদার, প্রথম প্রকাশ। এরপর যেটি নেব সেটি হচ্ছে লিপির উদ্ভব, ক্রমবিবর্তন ও বাংলা লিপির পরিণত পর্যায়, লিখেছেন আবু সাইদ তুলু, প্রকাশকাল 21শে বইমেলা 2007। এরপর যেটি নেব খুব গুরুত্বপূর্ণ একটা বই, সেটা হচ্ছে ভারতীয় অভিলেখ ও প্রত্নলিপি, একটি সংক্ষিপ্ত সমীক্ষা, লিখেছেন তিনজন লেখক, দেবার্চনা সরকার, অর্পিতা ত্রিপাঠী, সুলগ্না প্রধান, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পরিষদ থেকে প্রকাশিত, দ্বিতীয় মুদ্রণ ফেব্রুয়ারি 2022।
আমি এই কটা বই থেকে নিয়ে মূলত আলোচনা শুরু করছি। প্রথমেই আমি বইগুলোর প্রাপ্তি স্বীকার করে নিলাম, কারণ তাহলে আপনাদের সুবিধা হবে যে আমি বইয়ের নাম বললে বুঝতে পারবেন যে এই বই থেকে আলোচনা করছে। যারা নোট করেননি একটু নোট করে নেবেন, কারণ তত্ত্ববহুল আলোচনা যেহেতু নোট করে রাখতে হয়, কাছে খাতা কলম নিয়ে বুঝবেন এবং লিখে রাখবেন। আর যদিও এখানে রেকর্ড হচ্ছে, আপনারা পরবর্তীকালে আবার দেখে ভিডিওটা পাবেন এবং বুঝতে পারবেন। তো আমি আলোচনা শুরু করার আগে আবার বলবো, যারা দেখছেন সকলকে বিনম্র শ্রদ্ধা সহ প্রণাম। আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমাদের সকল মানুষ জানতে পারে এবং বুঝতে পারে এই আর্যদের চালাকি। এবার আমরা আলোচনা শুরু করি। প্রথমত, আর্যরা আপনারা প্রত্যেকে জানেন, আর্যরা যে বহিরাগত, তারা বাইরে থেকে আমাদের দেশে এসেছিল। এটি আর বিতর্ক নেই, এটি ভারত সরকার দ্বারা প্রমাণিত, স্বীকৃত যে আর্যরা বহিরাগত। এই মুহূর্তের এভিডেন্স অনুযায়ী যাদের সন্দেহ আছে তারা ভারতীয় পুরাতাত্ত্বিক বিভাগের কাছে RTI করে জানতে চাইতে পারেন এবং তার নথিপত্র সমেত আপনাদের সামনে ভারত সরকার পেশ করবে এই আর্য এবং অনার্য সম্পর্কে। তাহলে দ্বন্দ্ব মিটে যাবে। কোন ঐতিহাসিক লিখেছে, কে লিখেছে, কে লেখেনি, অত দরকার নেই। সরকার কি বলছে সেই রিপোর্টটি আপনারা পেয়ে যাবেন। তো সরকারি রিপোর্ট অনুযায়ী আর্যরা বহিরাগত এখনো পর্যন্ত। তো যাই হোক, আমরা সেই সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যদি ধরে নিই আর্যরা বহিরাগত, তারা এসছে কবে? খ্রিস্টপূর্ব 1500 বছর আগে তারা ভারতে আসেন, অর্থাৎ আজ থেকে 3500 বছর আগে তারা ভারতে এসেছে। ভারতে যখন তারা এসেছে, আসবার পরে তাদের মুখের ভাষা কি ছিল? তারা যখন আমাদের ভারতে এসেছে, তো তাদের মুখের ভাষা ছিল প্রাক আর্য ভাষা, যাকে অনেকে ইন্দো আর্য ভাষাও বলে থাকেন। তারা ইউরোপ থেকে, যেহেতু আমাদের দেশে বেশিরভাগ এসেছে ইন্দো ইউরোপ থেকে, তো তাদের ভাষা সেই রকমই হবে। তো সেই প্রাচীন ভাষা তাদের খানিকটা সংস্কৃত গোছের বলা যেতে পারে, ওই রকম পালি প্রাকৃতিক গোছেরই খানিকটা। তো তারা যখন আমাদের ভারতে এসেছে, ভারতে আসার পর ভারতীয় যে মূলনিবাসীগণ যারা ছিলেন আমাদের পূর্বপুরুষ, তাদের মুখের ভাষা ছিল প্রাকৃত ভাষা। সেই প্রাকৃত ভাষার সঙ্গে এরা যখন এসেছে, তো এইখানকার মানুষ, বহু মানুষ, আর তারা এসেছে তাদের মুখের ভাষা। তাই এইখানকার স্থায়ী মানুষ যারা, তাদের তো ভাষার পরিবর্তন করতে হয়নি। তাই তারা যেহেতু বাইরে থেকে এসেছে, তাদের মুখের ভাষা তারা খানিকটা পরিবর্তন করে ফেলেছে এখানকার মানুষের সঙ্গে মিশার জন্য। তো মিশতে গিয়ে দেখা গেছে তাদের যে ইন্দো ইউরোপীয় প্রাচীন প্রাক আর্য ভাষা, তা কিন্তু প্রায় হারিয়ে গেছে। হারিয়ে গিয়ে তারা কি করা শুরু করলেন, তারা যে ভাষায় কথা বলা শুরু করলেন, না প্রাকৃত, না পালি, না তাদের ইন্দো ইউরোপীয় ভাষা, তাদের একটা খিচুড়ি ভাষায় পরিণত হয়ে গেল। এই ভাষাটিকে যখন দেখলেন যে কোনো একটা নির্দিষ্ট ভাষা নেই, না পালি বলা যায়, না প্রাকৃত বলা যায়, না মানে ইন্দো ইউরোপীয় প্রাক আর্য ভাষা বলা যায়, তাহলে একে কি বলবে? এমতো অবস্থায় পানিনি নামক এক ব্যক্তি, তিনি এই সংস্কৃত ভাষাটাকে সংস্করণ করেন, অর্থাৎ এই খিচুড়ি ভাষাটাকে সংস্করণ করেন। সংস্করণ করেন বলেই এর নাম হয়েছে সংস্কৃত। সংস্করণ করা হয় বলে, তার যে কোনো জিনিস সংস্করণ করা হলে তাকে সংস্কৃত বলা হয়, সংস্কৃত বলা হয়। তো এই ভাষাটাকে তিনি অষ্টাধ্যায়ী গ্রন্থ লিখলেন, বিভিন্ন ব্যাকরণের মধ্যে ছকে বেঁধে ফেললেন এই সংস্কৃতটাকে, যে খিচুড়ি ভাষা যেটি হয়েছিল সেটিকে। তাই তাকে সংস্করণ করা হয় বলে সেই ভাষার নাম সংস্কৃত দেওয়া হয়। এই সংস্কৃতটা তিনি কখন করলেন? পাণিনির সময়কাল কখন? এখন আর্যরা তো এসছে 3500 বছর আগে। পাণিনির সময়কাল নিয়ে যদিও ইতিহাসে মতবিরোধ রয়েছে ঐতিহাসিকদের। অনেকে বলেন যে পাণিনি খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীর লোক। আবার এও রয়েছে অনেক ঐতিহাসিকরা মতবিরোধ পোষণ করেছেন পৃথিবীর ইতিহাস গ্রন্থ আদিতে, যে পাণিনি 5ম শতাব্দীর লোক। তাহলে 1000 বছরের ডিস্টেন্স। আমরা যদি মিডিল জায়গা ধরে নিই, যে ভাই এই ইতিহাসে কথা শুনলাম না, এটাও শুনলাম না, আমরা মিডিলটা ধরে নিলাম, অর্থাৎ আজ থেকে 2000 বছর আগে পাণিনি ছিল। আমরা বিতর্কর খাতিরে যদি
গড মানে গড গিফটেড করি, অর্থাৎ আমরা যদি ঈশ্বরের দান হিসাবে আমরা ধরে নেই যে ভাই আর্যদের দান করা হোক, তারা তো দান নেয়, তো আমরা আরো 500 বছর দান করে দিয়ে যদি আমরা একদম বিতর্কিত প্রাচীন মত যারা দেখাচ্ছে যে খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীর লোক পানেনি, আমরা যদি সেটিও ধরে নিই, তাহলে আমরা দেখতে পারবো যে আজ থেকে 2500 বছর আগে সংস্কৃত ভাষা তৈরি হচ্ছে। তাহলে তাদের আর্যদের যে মূল ধর্মগ্রন্থ লেখা যে ভাষায়, সে ভাষাটা তৈরি হচ্ছে 2500 বছর আগে। আর তারা আমাদের দেশে এসেছে 3500 বছর আগে। তাদের ভাষা তৈরি হলো আমাদের 3500 বছর 2500 বছর আগে, তারা এলো আমাদের দেশে 3500 বছর আগে। এইবার তারা গ্রন্থ লিখছে কবে? আচ্ছা, এ বিষয়ে যাওয়ার আগে আমরা একটু খিচুড়ি ভাষা কেমন ছিল বা ছিল কি ছিল না, কি হচ্ছে আমরা একটু দেখে নেব যে ভারতীয় অভিলেখগুলো তারা কোন ভাষায় লিখছে, এই বিষয়ে ঐতিহাসিকরা কি বলছেন। ভারতীয় অভিলেখ ও প্রত্নলিপি 3 পৃষ্ঠায় বলছেন, এটি লিখেছেন হচ্ছে দেবার্চনা সরকার, অর্পিতা ত্রিপাঠী ও সুলগ্না প্রধান, তারা রচনা করেছেন তার 3 পৃষ্ঠায় যে ভারতীয় অভিলেখগুলির মধ্যে কৃতপাঠ প্রাচীনতম অভিলেখ হচ্ছে খ্রিস্টপূর্ব 3য় শতকের মাঝামাঝি সময়কালে মৌর্য সম্রাট অশোকের অভিলেখ। তাহলে মৌর্য সম্রাট অশোকের অভিলেখ সমূহ হচ্ছে প্রাচীন লিখিত, তাছাড়া কোনো লিখিত প্রমাণের প্রাচীন প্রমাণ নেই। এই অভিলেখগুলি মূলত প্রাকৃত ও আদি ব্রাহ্মী লিপিতে লেখা। আমরা লিপি যতে যখন আসবো তখন ব্রাহ্মী লিপি কি বুঝতে পারবেন, বিদেশি লিপি কিনা ব্রাহ্মী লিপি না দেশীয় লিপি, এই বিষয়ে আমরা আলোচনা করব যখন লিপির ইতিহাস বলবো, আগে ভাষাটা বলছি তাই। তাহলে ব্রাহ্মী লিপিতে লেখা, প্রাকৃত ভাষায় লেখা, কিন্তু সংস্কৃত ভাষায় নয়। মৌর্য সম্রাট অশোকের সময় থেকে শুরু করে অর্থাৎ খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে পরবর্তী 300 বছর প্রায় নিরবিচ্ছিন্ন ভাবে প্রাকৃত ভাষাই ছিল অভিলেখের মূল ভাষা। তাহলে এখানে ভারতীয় অভিলেখ ও প্রত্নলিপির 3 পৃষ্ঠার যে বই, 3 পৃষ্ঠা থেকে আমরা জানতে পারছি যে পরিষ্কার ভাবে যে এই অভিলেখগুলো 300 বছর একটানা প্রাকৃত ভাষাতেই লেখা হয়েছে, এর মধ্যে আর কোনো ভাষা যোগ হয়নি। অর্থাৎ সংস্কৃত ভাষা যদি পাণ্ডিত্য ভাষা বা লেখাপড়ার ভাষা থাকতো তাহলে ওই সময় লেখা হতো, বোঝা যায়। এই সময়ের পূর্ব থেকে ইন্দো ইউরোপীয় আর্য ভাষা ভারতীয় ভাষার সঙ্গে মিশে মিশ্র ভাষায় পরিণত হয়। এই মিশ্র ভাষাকে পাণিনি সংস্করণ করে নতুন ভাষার রূপ দেন, এ তো আপনারা প্রত্যেকে জানেন, আমি তো বললাম একটু আগে। খ্রিস্টীয় 1ম শতাব্দী থেকে এই সংস্কৃত ভাষা ধীরে ধীরে প্রাধান্য লাভ করতে থাকে। এ বিষয়ে আবার আমি আপনাদের রেফারেন্স দিচ্ছি ভারতীয় অভিলেখ প্রত্নলিপির 4 পৃষ্ঠা। তো এই বইয়ের খ্রিস্টীয় 1ম থেকে, এই বইতে লিখছেন যে খ্রিস্টীয় 1ম থেকে 4র্থ শতকের মধ্যবর্তী সময়ে উত্তর ও মধ্য ভারতে, কখনো আবার দক্ষিণ ভারতেও একটি বিশেষ ভাষার অভিলেখ রচিত হতে থাকে, যার ভাষা পুরোপুরি সংস্কৃত নয় আবার প্রাকৃত নয়, বরং দুই ভাষারই কিছু কিছু বৈশিষ্ট্য সংমিশ্রণ। অনেকে একে মিশ্র ভাষা, প্রাকৃত প্রভাবিত সংস্কৃত, সংস্কৃত প্রভাবিত প্রাকৃত প্রভৃতি আখ্যা দিয়ে থাকেন। তাহলে আমরা ভারতীয় অভিলেখ ও প্রত্নলিপি যে বই, সেই বইয়ের 4 পৃষ্ঠা থেকে আমরা পরিষ্কার জানতে পারছি যে মিশ্র ভাষা বা খিচুড়ি ভাষা, এই যে সংস্কৃত ভাষা হওয়ার আগে প্রাকৃত এবং আর্যদের যে মুখের ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা মিশে গিয়ে একটা মিশ্র ভাষা তৈরি হয়, না সংস্কৃত না পালি বা প্রাকৃত, সংমিশ্রণে তৈরি হয়। এরবার ভারী একটা মজার বিষয়, এরা কি করলো, এই ভাষাটা পরবর্তীকালে লেখার জন্য ধীরে 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 পরিবর্তিত হয়ে আসতে থাকে। এবার সময়ের হাত ধরে যখন এটা পরিবর্তন হয়, কিভাবে কোন ভাষায় কিসে পরিণত হয়, এদের গ্রন্থ কবে লেখা হলো, আমরা এত ভাষা গেল যে ভাই সংস্কৃত ভাষাটা আমরা যদি খুব প্রাচীন আমরা ধরে নিই 2500 বছর আগে তৈরি, তাহলে তাদের ভাষা তৈরি হচ্ছে 2500 বছর আগে, তাহলে তাদের গ্রন্থ কত আগে তৈরি হতে পারে? বেশি আগে হতে পারে না, এটা সকলেরই জানা কথা। তাহলে আমরা এবার দেখব যে এবার এই ভাষাটা ধীরে ধীরে
লিখা হচ্ছে কবে? এই সংস্কৃত ভাষা তো হলো, তারা লিখলো কবে? 2500 বছর আগেই তাহলে গ্রন্থ লিখেছে তারা বলতে হয়, কিন্তু না, তারা কিন্তু তখনও লিখতে পারেনি। আমরা লিপির ইতিহাস আসার পর লিপির ইতিহাস এখন বলবো, লিপির ইতিহাস আলোচনা করার পর চলে যাবো সংস্কৃত সাহিত্যের ইতিহাস, রচনা কিভাবে করা হয়েছে, কোন ঐতিহাসিকরা কি মত দিচ্ছেন, আমরা সেদিকে যাব। তার আগে যেটি বিশেষভাবে লক্ষণীয় সেটা হচ্ছে এই যে লিপির যে ইতিহাস, এই লিপিগুলো ধীরে 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 রূপ বদলে চলে আসে। এখন এই যে যেটাকে আমরা ব্রাহ্মী লিপি বলি, এই ব্রাহ্মী লিপিটা কোথা থেকে এসছে? ব্রাহ্মী লিপিটা কি আর্যরা বাইরে থেকে নিয়ে এসেছিল? সে বিষয়টি আমরা দেখব। আসলে ব্রাহ্মী লিপি হচ্ছে ভারতীয় মূল লিপি। কেন বললাম ব্রাহ্মী লিপি? ব্রাহ্মণদের নাম দেওয়া বলে ব্রাহ্মী লিপি দিয়েছে, এর আর এক নাম হচ্ছে ধম্মলিপি বলা হয়। তো এই ধম্মলিপি বা ব্রাহ্মী লিপি, তো এই দুটো লিপির যে কোনো আমরা নাম বলতেই পারি, কোনো কিছু ব্যাপার না, যেহেতু ব্রাহ্মণরা এদের নাম ব্রাহ্মী লিপি করেছেন, কিন্তু মূলত এর নাম আগে ধম্মলিপি নাম ছিল। যাই হোক, এটি কি আছে, এটি কোন লিপি, এর থেকে কি কি এসছে? মূলত মহেঞ্জোদারো এবং হরপ্পা সভ্যতা থেকে যে শিলমোহর গুলো পাওয়া গেছে, সেখানে কিছু চিত্রলিপি আছে, ছবি আঁকার মতো কিছু লিপি, কিন্তু যার পাঠ এখনো উদ্ধার করা যায়নি, যা লেখালেখি গুলো, সেই সমস্ত লিপি থেকে পরবর্তীকালে এই ব্রাহ্মী লিপি বা ধম্মলিপির পরিবর্তন হয়েছে, ধীরে ধীরে গঠন হয়েছে। এ বিষয়ে আমরা দেখব কি, পাণ্ডুলিপি গঠন সহায়িকা 40 পৃষ্ঠায় কি লিখছেন আমরা একটু দেখে নেব। এখানে এই সম্পর্কে, লিপি সম্পর্কে ডক্টর কল্পনা হালদার লিখছেন পাণ্ডুলিপি গঠন সহায়িকার 40 পৃষ্ঠায়। তিনি লিখছেন, সিন্ধু লিপির মতো ব্রাহ্মী লিপিও চিত্রমূলক। বহু পণ্ডিত নানা গবেষণা করেও অদ্যাবধি সিন্ধু লিপির পাঠ উদ্ধার করতে সমর্থন হননি। তা সত্ত্বেও অনেকের বিশ্বাস এই লিপি চিত্রমূলক হলেও এতে নিদর্শন আছে স্বরলিপির, এবং এরই ক্রমবিবর্তন ও পরিবর্তনের মধ্য দিয়েই উদ্ভব হয়েছে প্রাচীন ব্রাহ্মী লিপির। অধ্যাপক ল্যাংডং সিন্ধু উপত্যকায় প্রাচীন চিত্রলিপি হইতে ব্রাহ্মী লিপির উদ্ভব হইয়াছে বলিয়া স্থির সিদ্ধান্ত করিয়াছেন, এবং উৎপন্ন স্বরের ব্র্যাকেটে রয়েছে, অর্থাৎ এককালীন উচ্চারিত পদ্যাংশের বর্ণগুলিতে ধ্বনিগত মূল আরোপ করা হয়েছে। তিনি অর্থাৎ ল্যাংডন তিনি বলছেন, তিনি মহেঞ্জোদারো ও সিন্ধু সভ্যতা নামক গ্রন্থে প্রমাণ করেছেন যে সিন্ধু লিপির বর্ণমালা থেকেই অ, আ, দীর্ঘই, ও, ক, গ, ঘ, চ, বর্গীয় ট, ত, থ, প, ফ, ব, ম, উঞ্জ, ল, ব প্রভৃতি ব্রাহ্মী লিপি বর্ণের উদ্ভব হয়েছে। তাহলে ব্রাহ্মী লিপির উদ্ভব হয়েছে কিভাবে আমরা পেলাম? যে ধীরে ধীরে ওই প্রাচীন সিন্ধু লিপি থেকে, হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতায় যে সিন্ধু লিপি, যাকে চিত্রলিপি বলা হয়ে থাকে, সেই লিপির পরিবর্তন বা বিবর্তনের মধ্য দিয়ে ব্রাহ্মী লিপি বা ধম্মলিপি গঠন হয়েছে বা পাওয়া গিয়েছে। সিন্ধু লিপির উৎপত্তি বিষয়ে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় ও রমাকৃষ্ণ মৈত্র জানিয়েছেন তাদের বই পৃথিবীর ইতিহাসে 270 পৃষ্ঠায়। তারা লিখছেন যে ব্রাহ্মী লিপির উৎপত্তি নিয়ে বিদ্বান মহলে এখনো পর্যন্ত প্রচুর মতভেদ আছে। আগেই বলা হয়েছে যে অনেকে মনে করেন যে এই লিপির পূর্বপুরুষ হলো সিন্ধু সভ্যতার প্রাচীন লিপি। এদের মতে ভারতবর্ষের নিতান্ত স্বতন্ত্রভাবেই বর্ণমালা আবিষ্কার হয়েছিল, এবং এই আবিষ্কারই ক্রমশ ব্রাহ্মী লিপিতে রূপান্তরিত হয়েছিল। আচ্ছা, এরপর দেখব ভাষাবিদ বিখ্যাত ঐতিহাসিক অধ্যাপক শ্রী অসিত কুমার চট্টোপাধ্যায় ব্রাহ্মী লিপির প্রাচীনত্ব নিয়ে মন্তব্য করেছেন। তিনি তার বই বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত 17 পৃষ্ঠায় লিখেছেন, এখন এক প্রকার স্থির সিদ্ধান্ত করা হয়েছে যে ভারতীয় প্রাচীন ব্রাহ্মী লিপি এ দেশের জলবায়ুতে জন্মেছে, এই দেশেই বিকাশ লাভ করেছে। আচ্ছা, ব্রাহ্মী লিপির যে ভারতীয় লিপি, সে বিষয়ে প্রায় সমস্ত ঐতিহাসিকগণ একমত পোষণ করেছেন। এই ব্রাহ্মী লিপি সম্পর্কে গবেষক আবু সাইদ তুলু
তার বই লিপির উদ্ভব, ক্রমবিবর্তন ও বাংলা লিপির পরিণত পর্যায়ে 70 থেকে 71 পৃষ্ঠায় তিনি লিখেছেন। কি লিখছেন? তবে ভারতীয় উপমহাদেশের বর্তমান প্রচলিত প্রায় সব লিপি ব্রাহ্মী লিপির বর্ণমালা থেকে উদ্ভব হয়েছে বলে পণ্ডিতগণ মনে করেন। তৎকালীন প্রচলিত খরেষ্টি লিপি মূলত বহির্ভারতীয় আরমাইক লিপি। 3য় শতকের সম্রাট অশোকের সময়কালে ভারতীয় উপমহাদেশের পশ্চিম অংশ ছাড়া সর্বত্র ব্রাহ্মী লিপির প্রচলন ছিল। ইউরোপীয় পণ্ডিতগণের মধ্যে কেউ কেউ এই লিপিকে পালি লিপি বা ভারতীয় পালি লিপি নামেও অভিহিত করে থাকেন। তাহলে লিপি আমরা পাচ্ছি মূলত ভারতীয় লিপি হচ্ছে লিপি। ভারতীয় যে লিপি সেটি হচ্ছে ব্রাহ্মী লিপি বা ধম্মলিপি। ধম্মলিপি আমি বারবার কেন বলছি, কারণ এর প্রাচীনত নাম ধম্মলিপি ছিল, পরবর্তীকালে এটাকে নাম ব্রাহ্মী লিপি করা হয়েছে। তো এবার আমরা দেখবো আমাদের যে ভাষা, ভারতীয়দের যে ভাষা এবং আর্যদের যে মুখের ভাষা, এ আলাদা ভাষা ছিল। এ বিষয়ে আমরা জানবো কিভাবে? এ বিষয়ে যদি আপনারা ঋগ্বেদে দেখেন, আমি একটা উদাহরণ দিয়ে যাই, বুঝতে পারবেন। ঋগ্বেদ সংহিতার 10ম মণ্ডলের 71 সূক্তের 9 নম্বর ঋখে পরিষ্কার ভাবে বর্ণনা রয়েছে একটা ভাষা বিষয়ে। কি বলছেন? সেখানে আছে যে এ যে সকল ব্যক্তিরা যারা ইহকাল বা পরকাল কিছুই পর্যালোচনা করে না, যারা স্তুতি প্রয়োগ বা সোমযাগ কিছুই করে না, তারা পাপযুক্ত, অর্থাৎ দেশ ভাষা শিক্ষা করে নির্বোধ ব্যক্তির ন্যায় লাঙল চষা উপযুক্ত হয় অথবা তন্তুরায়ের কার্য করার উপযুক্ত হয়। তাহলে আর্য ঋষিরা অনার্য ভাষাকে দেশি ভাষা বলে ঘৃণা করতেন এবং এই ভাষায় যারা কথা বলতেন তাদের নির্বোধ, লাঙল চষা, তাঁতি বলেও গালিগালাজ কিন্তু করতেন। ভারতীয় মূল নিবাসীদের মুখের ভাষাই বিবর্তনের হাত ধরে পালি ভাষায় বা প্রাকৃত ভাষার রূপ হয়। তাহলে পালি আর এক রূপ হচ্ছে প্রাকৃত। পালি ভাষা ও প্রাকৃত ভাষা ব্রাহ্মী লিপিতে লিখা বহু বৌদ্ধ গ্রন্থ আছে। খ্রিস্টপূর্ব 3য় শতকের সম্রাট অশোকের অভিলেখ লেখা হয়েছে প্রাকৃত ভাষাতে, ব্রাহ্মী লিপিতে। এত একটু আগেই আমি বললাম। মূলত আমরা দেখতে পাচ্ছি যে এই যে ব্রাহ্মী লিপি, এই ব্রাহ্মী লিপিটি ধীরে ধীরে ভারতীয় লিপির কিন্তু পরিবর্তন এবং পরিণত পর্যায়ে একটা ধীরে ধীরে। এবার এই ব্রাহ্মী লিপি থেকে পরবর্তীকালে অক্ষরগুলো কি কিভাবে আসছে আমরা দেখে নেব, কি কিভাবে এর বিস্তার করছে। এই লিপিগুলো ধীরে ধীরে সংস্কৃত ভাষা বিস্তার লাভ করতে থাকে যখন খ্রিস্টীয় 4র্থ শতক থেকে অভিলেখ রচনায় প্রায় প্রাকৃত ভাষা অবলুপ্ত ঘটে। অর্থাৎ প্রাকৃত ভাষা 4র্থ খ্রিস্টাব্দের পর থেকে কিন্তু প্রায় অবলুপ্ত হয়ে যায়, আর লেখা হয় না। তখন সংস্কৃত থেকে লেখে 4র্থ শতাব্দী থেকে, অর্থাৎ আজ থেকে 1600 বছর আগের থেকে সংস্কৃততেই লেখা হচ্ছে। কিসে লেখা হচ্ছে? লিপি থাকছে কিন্তু বিভিন্ন অন্য লিপি, কিন্তু সংস্কৃতে লেখা চলছে। শব্দ থাকছে সংস্কৃত, ভাষাটা সংস্কৃত, লিপি থাকছে অন্য। সংস্কৃতের যে নির্দিষ্ট লিপি দেবনাগরী লিপি, তখনও নাগরী লিপির উদ্ভব হয়নি, তৈরি হয়নি। তা আসুন আমরা দেবনাগরী লিপি কবে কিভাবে তৈরি হলো সেটা একবার দেখে নিই। এবার আমরা একটু দেখে নিই লিপি, মৌর্য লিপি। যে সম্রাটরা ধরো খ্রিস্টপূর্ব 500 পূর্বাব্দে ব্রাহ্মী লিপি মৌর্য সম্রাটরা ব্যবহার করতেন বলে এই লিপিকে মৌর্য লিপি বা অশোক লিপি বলা হয়। ব্রাহ্মী লিপির দ্বিতীয় স্তর কুষাণ লিপি, যা 100 থেকে 300 খ্রিস্টাব্দে অব্দি চলেছিল। এই লিপির 3য় পর্যায়কে বলা হয় উত্তরী লিপি, যা 350 থেকে 400 খ্রিস্টাব্দ পর্যন্ত চলছিল। ব্রাহ্মী লিপির 4র্থ পর্যায় হচ্ছে গুপ্ত লিপি, যা 400 থেকে 500 খ্রিস্টাব্দ অব্দি চলতো। এগুলো লিপির পরিবর্তন ঘটছে ধীরে ধীরে। আমি যেদিন পিডিএফ নিয়ে এই বিষয়ে আলোচনা করবো সেদিন আপনাদের লিপির গঠনগুলো দেখিয়ে দেবো কিভাবে পরিবর্তন হচ্ছে। ব্রাহ্মী লিপির বিবর্তনের ইতিহাসের পরবর্তী অর্থাৎ
পঞ্চম স্তর হলো যে লিপি পাওয়া যায় তা হচ্ছে কুটিল লিপি। এই যে কুটিল লিপি, এই কুটিল লিপি থেকে সমস্ত লিপি কিন্তু উদ্ভব ঘটছে। কুটিল লিপি কোনো রাজবংশের দ্বারাই কিন্তু প্রভাবিত না। এই কুটিল লিপি কারোর প্রভাব ছাড়াই স্বতঃস্ফূর্ত ভাবে ষষ্ঠ খ্রিস্টাব্দে ভারতবর্ষের পূর্ব ও উত্তর দক্ষিণ অঞ্চলে উত্তর ও দক্ষিণ অঞ্চলে এই বিভিন্ন লিপির উদ্ভব হয়েছিল এই কুটিল লিপি থেকেই। এই লিপির অক্ষর ও স্বরের মাত্রা অনেকটা কুটিল আকৃতি, এই জন্য এই লিপির নাম কুটিল লিপি রাখা হয়েছে বলে এটা ঐতিহাসিকরা মনে করেন। ষষ্ঠ খ্রিস্টাব্দ থেকে নবম খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষে এই কুটিল লিপি প্রচলিত ছিল। এই কুটিল লিপি থেকেই বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক লিপি গড়ে ওঠে। এই কুটিল লিপি থেকেই বাংলা এবং দেবনাগরী লিপির উদ্ভব হয়। তাহলে দেবনাগরী লিপি যার থেকে তৈরি হচ্ছে, অর্থাৎ সংস্কৃতে লেখা যে অক্ষরগুলো তা যার থেকে তৈরি হচ্ছে, বাংলাও কিন্তু তার থেকেই তৈরি হচ্ছে। অর্থাৎ সংস্কৃত থেকে বাংলা তৈরি নয়। দ্যাটস ক্লিয়ার। এটা অনেকে জানতেন না, অনেকেই গাল গল্প দিয়ে থাকে, গাল ভরা গল্প। সংস্কৃত থেকে সব এসছে, দেখুন ক্লিয়ার একদম এখানে আমরা পেয়ে যাচ্ছি যে এই কুটিল লিপি থেকে বাংলা লিপি এবং দেবনাগরী লিপি দুটোরই উদ্ভব হয়েছে। আচ্ছা, এ বিষয়ে আমরা একটু উদাহরণ আমি আপনাদের সামনে দেব। সেটি হচ্ছে ডক্টর কল্পনা হালদার লিখেছেন তার পাণ্ডুলিপির পঠন সহায়িকার 48 পৃষ্ঠায়। তিনি লিখছেন, খ্রিস্টীয় নবম শতাব্দী থেকে নাগরী লিপির উল্লেখযোগ্য বিকাশ লক্ষণীয় এবং খ্রিস্টীয় দশম শতাব্দীতে নাগরী লিপি মোটামুটি ভাবে একটি পূর্ণরূপ পরিগ্রহ করে। দশম শতাব্দীর লিপির নাগরী লিপিতে কুটিল লিপির মতো অ আ ঘ প ম উঞ্জ মূর্ধন্য দন্তস্ব বর্ণগুলির উদ্যাংশ দুই ভাগে বিভক্ত রূপে দৃষ্ট হয় এবং একাদশ খ্রিস্টাব্দ থেকে দেখা যায় নাগরী লিপির এই বিভক্ত দুই অংশ মিলিত হয়ে অক্ষরগুলির মাথায় সৃষ্টি করেছে একটি সমতল রেখা বা মাত্রা। নাগরী লিপির এই মাত্রাত্মক বৈশিষ্ট্য বর্তমান সময় পর্যন্ত সম্পূর্ণরূপে রক্ষিত হয়ে আসছে। অতএব খ্রিস্টীয় নবম শতাব্দী থেকে একাদশ শতাব্দী পর্যন্ত নাগরী লিপির বিবর্তনের সীমাবদ্ধ কাল বলা যায়। কারণ এই সময় নাগরী লিপি যে আকার ধারণ করেছে, বর্তমান সময়েও আমরা প্রায় সেই আকারই দেখছি। অর্থাৎ খ্রিস্টীয় একাদশ শতাব্দীর নাগরী লিপি বর্তমান নাগরী লিপির সঙ্গে বেশিরভাগই সামঞ্জস্যপূর্ণ। তাহলে আমরা পাণ্ডুলিপির পঠন সহায়িকা গ্রন্থের 48 পৃষ্ঠা থেকে পরিষ্কার পাচ্ছি যে একাদশ শতাব্দীতে যে সংস্কৃত অর্থাৎ নাগরী লিপি আমরা পাচ্ছি, সেই লিপি কিন্তু এখনো একইভাবে অপরিবর্তিত রয়েছে। নবম শতাব্দী থেকে যদিও ওর বিকাশ ঘটছে, কিন্তু তার পরিবর্তন হচ্ছে। আগে যেমন উপরে দাগ ছিল না, অর উপরে দাগ ছিল না, আর উপরে ছিল না, ঘর উপরে ছিল না, পর পরে ছিল না, মর পরে ছিল না, উঞ্জর পরে, মধ্যাহ্নস্বর পরে, দন্তস্বর পরে। কিন্তু পরবর্তীকালে একাদশ শতাব্দীতে এইগুলোর উপরে আবার দুটো মাত্রা জুড়ে গিয়ে মাথায় দাগ দেওয়া শুরু করলো। সেই যে দাগ এখনো পর্যন্ত রয়েছে একাদশ শতাব্দীতে থেকে নিয়ে এই অবধি। অর্থাৎ এর মধ্যে তাদের এই দেবনাগরী লিপি গঠন হয়েছে একাদশ শতাব্দীতে। তার মানে আমরা এখন থেকে যদি বলি 900 বছর আগে এই দেবনাগরীর লিপি পাওয়া গেল। তাহলে তার এই লিপি গঠন হচ্ছে আমাদের 900 বছর আগে। এবার তাদের গ্রন্থ কত প্রাচীন হতে পারে এটা আপনারা ভাববেন। তাদের ভাবার বিষয়টা আপনাদের স্বতন্ত্র, চিন্তার বিষয় আপনাদের স্বতন্ত্র। কারোর পরে জোর করে চাপিয়ে দেওয়া কোনো বিষয় নয় যে আপনাদের এটা মানতেই হবে। তবে এটা ঠিক যে এই নাগরী লিপি আজ নবম শতাব্দী থেকে নিয়ে একাদশ শতাব্দী পর্যন্ত, নবম দশম একাদশ অর্থাৎ 300 বছর নিয়ে এর বিকাশ বা গঠন প্রক্রিয়া হয়েছিল। পুরো সম্পূর্ণ গঠন না হওয়া পর্যন্ত গ্রন্থ কেউ লেখেনি। এখন এই লিপি তৈরি হলো যাদের, মানে যে ভাষায় লিখতে হবে, সংস্কৃত ভাষা তৈরি হয়েছে 2500 বছর আগে। আমরা গড গিফটেড দিয়েছি, অর্থাৎ তাদের সময় আমরা বাড়িয়ে দিয়েছি, দিয়ে আমরা পেয়েছি হচ্ছে 2500 বছর। এবং তাদের যে লিপি পাচ্ছি আমরা 900 বছর আগে। তাদের গ্রন্থ তাহলে কত বছর আগে লেখা হবে? এই যে তাদের গ্রন্থ সমস্তই যা রচনা হয়েছে মুখে মুখে, এরা গুরুকুলে পড়েছে, যা করেছে
সবই মুখে মুখে, একজন আরেকজনকে শিখিয়েছে, শুধুমাত্র বেদ শ্রুতি হিসাবে ছিল না, তাদের যত যত গ্রন্থ সবই শ্রুতি আকারে ছিল। এবার আপনারা ভাববেন, সকলের ব্রেন বা সকলের শ্রবণ শক্তি বা সকলের মেধা তো সমান নয়, তাই সকলে কি মনে রাখতে পারে? মনে রাখা সম্ভব নয়। এবার আসুন, তারা মনে রাখতো কিভাবে, তাদের মনে রাখা সম্ভব কিনা, কবে তাদের গ্রন্থ রচনা হয়েছে, বৈদিক যে সাহিত্য রচনা কাল, সে বিষয়ে একটু আমরা আলোকপাত করি, তবে বুঝতে পারবেন বিষয়টা নিয়ে। তো বৈদিক সাহিত্যের যে রচনা কাল, এ বিষয়ে আমি তো আগে বলেছি আপনাদের যে বিষয়টি খুবই স্পর্শকাতর, কারণ তাদের যে লিপিগুলো তৈরি হয়েছে নবম শতাব্দী থেকে বিকাশিত হয়ে এসে একাদশ শতাব্দীতে পরিণত পর্যায়ে তাদের তৈরি হওয়ার পরে এবার একাদশ শতাব্দীর পরে গিয়ে তাদের এই লিপি হয়েছে, লেখার ক্ষমতা এসছে। এবার তারা কবে থেকে লিখছে, কি লিখছে, এবার সে বিষয়গুলো আপনারা ভাববেন। তখনও কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে সবার কাছে আসেনি, অ্যাভেলেবেল হয়নি সংস্কৃত, শুধু তাদের কাছেই কুক্ষিগত। এবার তাদের আরো কয়েকশো বছর সময় লেগেছে সবার কাছে আসতে এবং লেখালেখি হতে, আমার যাদের যা নথিপত্র আমরা পাই। যাই হোক, সেটা নিয়ে পরবর্তীকালে কখনো কথা বলা যাবে। এখন দেখব কি এই বিষয়টি নিয়ে কি আছে। খ্রিস্টপূর্ব 1200 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দে আর্যরা কি করেন, তারা পাঞ্জাবের সিন্ধু নদীর তীরে এসে বসতি স্থাপন করেন। সেখানকার ঘটনাবলী এবং আর্যদের সঙ্গে অনার্যদের সঙ্গে লড়াইয়ের যে ঘটনা, তাই এক সূত্রে গেঁথে আর্যরা আদি বেদের জন্ম দিয়েছেন। তবে আর্যরা ভারতে আসার পূর্ব থেকেই বেদের কিছু অংশ তারা সাথে নিয়ে এসেছিলেন। বেদ সৃষ্টি বিষয়ে ঐতিহাসিক গজেন্দ্র কুমার মিত্র বলেছেন তার পৃথিবীর ইতিহাস বইয়ের 45 থেকে 46 পৃষ্ঠায়। তিনি লিখছেন, এরা প্রথমে অগ্নি, সূর্য, মেঘ, বাতাস প্রভৃতি আমাদের জীবনের পক্ষে একান্ত প্রয়োজনীয় জিনিসগুলোকে দেবতার আসন দিয়েছিল এবং তাদের প্রথম সরল বিশ্বাস ও ভক্তি থেকে এইসব দেবতাদের উদ্দেশ্যে যে স্তব গান উচ্চারিত হয়েছিল তাই হলো বেদ মন্ত্র। এটি হচ্ছে আমাদের ঐতিহাসিক গজেন্দ্র কুমার মিত্রের মত, তার পৃথিবীর ইতিহাসের বইয়ের। আচ্ছা, এইভাবে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ভয়ে ভীতু হয়ে বাঁচার নিমিত্তে যে আকুল প্রার্থনা তাদের মধ্যে থেকে বেরিয়েছিল, সেটি কিন্তু বেদ নামে প্রসিদ্ধ হয়, যদিও আর্যরা লিখতে জানতো না। এ কারণে বেদের বাণী বংশ পরম্পরায় তাদের শুনে শুনে মনে রাখতে হতো। ঐতিহাসিক গজেন্দ্র কুমার মিত্র আরো একটি বক্তব্য আপনাদের আমি এই মুহূর্তে সামনে তুলে ধরবো। তার 45 পৃষ্ঠা, তার বইয়ের পৃথিবীর ইতিহাস বইয়ের 45 পৃষ্ঠায় তিনি লিখছেন, এমনকি অপেক্ষাকৃত আধুনিক যুগে রচিত মহাকাব্যগুলিও বহুদিন পর্যন্ত লিপিবদ্ধ হয়নি, একজনের স্মৃতি থেকে আর একজনের স্মৃতিতে বাহিত হয়ে এসেছে, আর সেই কারণে খুব সম্ভব তা অবিকৃত থাকেনি, কারণ সব মানুষের স্মৃতিশক্তি সমান নয়। তাহলে গজেন্দ্র কুমার মিত্রের পৃথিবীর ইতিহাস বইয়ের 45 পৃষ্ঠায় যা লিখেছেন, সেই 45 পৃষ্ঠার লেখা থেকে পরিষ্কার হয়ে যায় যে এদের যে এই পুরাণ গ্রন্থ সমূহে এত স্ববিরোধী কথা, এত বিরোধ, এত অবান্তর কথা, এত কাল্পনিক কথা, এগুলো শুধুমাত্র হয়েছে কি কারণে? কেউ প্রক্ষিপ্ত ভাবে ঢুকায়নি। এখানে গজেন্দ্র কুমার মিত্রের থেকে পরিষ্কার বোঝা যায় যে স্বাভাবিক সবার তো শ্রবণ শক্তি, সকলের মেধা শক্তি সমান ছিল না। একজনের স্মৃতি থেকে আরেকজনের স্মৃতিতে যখন সে শোনাতে গেছে, সে নিজে ইচ্ছা করে কিছু বানিয়ে দিয়েছে। গুরুর কাছ থেকে যা শুনেছে হুবহু তাই বলবে তা তো নয়, তারা আরো কিছু নিজেরা বানিয়েছে, সে আবার তার শিষ্যকে বলেছে আরো কিছু বানিয়েছে। এভাবে বহু কথা তাদের সময় উপযোগী করে তারা বলেছে এবং ঢুকেছে, যার জন্য এত হিংসা, এত নিন্দা, এত কাটাকাটি তাদের এই গ্রন্থের মধ্যে পাওয়া যায়। যাই হোক, আসুন এরপর আমি আবার আলোচনায় যাই, কারণ এদের ওই কথা বলতে গেলে, কারণ ওদের বোধের কথা যদি বলতে যাই তাহলে তো কোথায় যায় তো আপনারা বোঝেন। তো এই বেদ যখন পরাশর পুত্র শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস রচনা করেন, তার কিছু পরেই এই বেদ কিন্তু হাজার হাজার শাখায় বিভক্ত হয়ে যায়। আপনারা প্রত্যেকে জানেন বেদ আগে ছিল একটাই মাত্র বেদ,
বেদব্যাস সেই বেদকে কি করলো, 4টি শাখায় ভাগ করলো, 4টি ভাগে তিনি বিভক্ত করলেন বেদকে। 4টি শাখায় বিভক্ত করার পর তিনি আবার এই বেদকেই আবার তার এক একজন শিষ্যকে শিখালেন, সেই শিষ্যরা আবার তার শিষ্যকে, এরকম করে ভাগ হতে হতে বিভিন্ন শাখা উপশাখায় বিভক্ত হয়। যাক, আমি সেটা নিয়ে যেহেতু আজ কথা বলার নয় তাই বলছি না। বেদ নিয়ে কখনো আমরা আলোচনা করব যে বেদের রচনাকাল পারফেক্ট কবে বলছেন এবং ঐতিহাসিকরা কি বলছেন, কোন বেদ কে রচনা করেছে, এর বিস্তারিত বলবো। এইভাবে তাদের এই বেদ বিভিন্ন শাখায় যখন বিভক্ত হয়, যদিও বেদব্যাস ক্যারেক্টারটাই কাল্পনিক, এখানে অমন কোন একটা বিষয় নেই। যাই হোক, ভাষাতাত্ত্বিকবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষাতত্ত্ব ভিত্তিতে ঋগ্বেদের রচনাকাল নির্ণয় করেছেন। তার অভিমত এইরূপ: ইরানের প্রাচীন ভাষা দুটি, আবেস্তা ভাষা ও প্রাচীন পারসিক ভাষা। এই দুটি ভাষার সহিত বৈদিক সংস্কৃত ভাষার অনেক সাদৃশ্য দেখা যায়। আবেস্তার প্রাচীন অংশ হলো গাথা। তার আধুনিক রচনাকাল খ্রিস্টপূর্ব 600। এটা আপনারা পাবেন ঋগ্বেদ পরিচয় 34 পৃষ্ঠায়। এখানে তিনি আরো বলছেন, বৈদিক ভাষা ও আবেস্তার ভাষার যে বৈসাদৃশ্য দেখা যায়, অনুমান করা হয় কয়েক শতাব্দী পূর্ব পর্যন্ত বৈদিক আর্যগণ ও পারসিক আর্যগণ একসঙ্গে বাস করতেন। তখন তা ছিল না। ডক্টর চট্টোপাধ্যায়ের ধারণা, ওই বৈসাদৃশ্য গড়ে উঠতে 300-400 বছরের বেশি লাগা উচিত নয়। সুতরাং তাদের ধারণা ঋগ্বেদের রচনাকাল 1000 থেকে 900 খ্রিস্টপূর্বাব্দে ফেলা যায়। অর্থাৎ 1000 থেকে 900 খ্রিস্টপূর্বাব্দে ঋগ্বেদ রচনা হয়েছে। ঋগ্বেদ সব থেকে প্রাচীন। এখন রচনা বলতে কি, এখানে মুখে মুখে রচনা, খাতা কলমে না। ঋগ্বেদের কোন প্রাচীনতম এভিডেন্স আজ থেকে 500-550 বছরের আগের নেই, লিখিত কোনো প্রমাণ। ঋগ্বেদের সব থেকে প্রাচীনতম যে নিদর্শন এবং যে প্রমাণ পাওয়া যায় তা হলো উত্তর কাশ্মীরের গিলিগিট নামক স্থানে, যা বর্তমান পাকিস্তানের অন্তর্গত, পাওয়া গেছে ঋগ্বেদের প্রাচীনতম প্রায় 30টি ছেঁড়া পাতা। এর মধ্যে একটি ভোজপত্রের উপর রচিত কিছু মন্ত্র আর 29টি কাগজের উপর রচিত মন্ত্রের ছেঁড়া পাতা। কার্বন ডেটিং থেকে এই ঋগ্বেদের টুকরোগুলোর রচনাকাল বের করেছেন বিজ্ঞানীরা। 1464 খ্রিস্টাব্দে, অর্থাৎ আজ থেকে 560 বছর পূর্বেই এই খুঁজে পাওয়া ঋগ্বেদের ছেঁড়া টুকরোগুলো পাওয়া গেছিল। এগুলি সংরক্ষিত আছে মহারাষ্ট্রের পুনেতে প্রাচীন সংস্কৃত ও প্রাকৃত পাণ্ডুলিপি সংগ্রহ কেন্দ্র, যার মূল নাম হচ্ছে ভান্ডারাকার ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে BORI, বড়ি। এই হচ্ছে ঋগ্বেদ, যার মানে প্রাচীনতমই অংশই হচ্ছে পাওয়া গেছে ওই সময়। তাও এবার এদের যত শত প্রাচীন প্রাচীন জিনিস পাওয়া যাচ্ছে সব হচ্ছে লেখা কি কাগজে। কাগজ কবে এসছে? কাগজের ইতিহাস, ছাপার ইতিহাস জানলেই বোঝা যাবে, সব ছাপার অক্ষরে পাওয়া যায়। যাই হোক, আমাদের সেটি আলোচ্য বিষয় নয় আজকে। আমাকে যদিও এক দাদা রিকোয়েস্ট করেছিলেন যে এই বিষয়ের পরে একটু আলোচনা করবেন, কিন্তু যেহেতু আজকে সে বিষয়টি নয় তার জন্য আমি স্কিপ করে গেলাম যে রচনা কালটি কবে কিভাবে তৈরি হয়েছিল। আমরা দেখব সেটা হচ্ছে কাগজ কবে রচনা হয়েছে। এই বিষয়টি নিয়ে যেদিন আমরা আলোচনা করব সেদিন বোঝা যাবে এদের চালাকি আরো ধরা পড়বে। পুরাণগুলো রচনা সম্পর্কে আমরা একটু বলবো। পুরাণগুলি রচনাকাল সম্পর্কে ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার যে বই সংস্কৃত সাহিত্যের ইতিহাস 101 পৃষ্ঠায় তিনি যা উল্লেখ করেছে সেটি তুলে ধরবো। তিনি যদিও আমাদের গবেষণা মতে, আমাদের লিখনী মতে, আমাদের পড়াশোনা মতে আমরা যেটা পাই, তিনিও বহু চেষ্টা করেছেন যে প্রাচীনতম করা যায় কিনা পুরাণগুলোকে। তো আমি তার সিদ্ধান্তই তুলে ধরছি, আপনারা দেখুন। তো ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার বই সংস্কৃত সাহিত্যের ইতিহাস 101 পৃষ্ঠায় তিনি লিখছেন, বিষ্ণু, বায়ু ও মৎস্য পুরাণে মৌর্য ও গুপ্ত বংশের
ইতিহাস বর্ণিত, তবে সপ্তম শতকের পরবর্তী কোন রাজবংশ বা তাহার উল্লেখ নেই। সুতরাং উক্ত পুরাণ যে গুপ্ত বংশের পরে সপ্তম শতকের পূর্বে রচিত একথা বলা যায়। এগুলো রচিত হচ্ছে কিন্তু লেখা নয়, ভালো করে বুঝবেন, এগুলো রচিত ওরা বলছেন, কিন্তু এগুলো সব মুখে মুখে সপ্তম শতকের কথা বলছেন। এখানে আচার্য শঙ্কর আনুমানিক অষ্টম খ্রিস্টপূর্বাব্দে এবং কুমারিল ভট্ট অষ্টম শতাব্দে পুরাণ থেকে শ্লোক উদ্ধার করেছেন। বাণভট্টের হর্ষচরিত সপ্তম শতাব্দের বায়ু পুরাণ পাঠের উল্লেখ আছে। সপ্তম শতক থেকে জৈন কবিগণ জৈন ধর্মাবলম্বী মহাপুরুষদের জীবনী অবলম্বনে জৈন পুরাণ রচনা শুরু করেন। অলবিরুনি দশম শতাব্দের বিবরণে বিষ্ণু আদিত্য, বিষ্ণু উত্তরোত্তম পুরাণের নাম এবং মোট 18টি পুরাণের সঙ্গে তার উল্লেখ আছে। এটি বলছেন কে? সংস্কৃত সাহিত্যের ইতিহাসের 101 পৃষ্ঠায়। তিনি মোটামুটি সপ্তম, অষ্টম, নবম শতাব্দীতে এই সমস্ত রচনা হয়েছে বলছেন, কিন্তু এর কোনো উল্লেখ নেই। এই যে যাদের বইয়ের কথা বলছেন, হর্ষচরিত, তারপরে কুমারিল ভট্টের যে বই, আচার্য শঙ্করের লিখনী, এই যে যাদের কথা বলছেন, এদের কাছে উল্লেখ আছে এদের লিখনী থেকে। এদের লিখনী কিন্তু আবার সব আলাদা আলাদা লিপিতে পাওয়া যায়, মানে তাদের এই সংস্কৃত ভাষায় নয়। তো এদের যেহেতু উল্লেখ আছে, তাই এটা মুখে মুখে ছিল, এদের কোনো লেখা ছিল না, মুখে মুখে ছিল। এবার সেই মুখের গল্প কত যে আকার ধারণ করেছে পরবর্তীকালে এরা লিখতে শিখে, কত যে ইচ্ছাকৃত ভাবে এরা জল ঢুকিয়েছে, আর কোনটা যে সঠিক আর কোনটা যে বেঠিক এখন সেটাই খুঁজে বের করা যায় না। যাই হোক, ভারতীয় আর্য সাহিত্যের ইতিহাস 84 পৃষ্ঠায় সুকুমার সেন তিনি কি বলছেন? তিনি বলছেন, পুরাণ নাম দেওয়া গ্রন্থগুলি বিভিন্ন কালে রচিত সংকলিত হয়েছিল। প্রাচীনতম পুরাণের সংকলন কাল 400 খ্রিস্টাব্দের আগে যাইবে না। আরবাচীনতম পুরাণ 19বিংশ শতাব্দীর গোড়ার দিকে লেখা। তিনি বলছেন সব থেকে প্রাচীন যদি আমরা পুরাণকে নিয়ে যাই ঠেলে, তাহলে 400 খ্রিস্টাব্দ, অর্থাৎ আজ থেকে 1600 বছর আগে যেতে পারে, তার আগে কোনো মতেই যাবে না। সর্বকনিষ্ঠ পুরাণগুলির তথ্য প্রমাণ স্থাপন করেন হচ্ছে বিভিন্ন অবতারের ভবিষ্যৎবাণী। এই পুরাণগুলির ভবিষ্যৎবাণী যে ডাহা মিথ্যা, এ বিষয়ে বহু ঐতিহাসিক গণ মতবাদ দিয়েছেন। বিখ্যাত ঐতিহাসিক রণবীর চক্রবর্তীর মন্তব্য করেন তার বইয়ের ভারত ইতিহাসের আদি পর্ব প্রথম খণ্ডের 20 পৃষ্ঠায়। তিনি লিখছেন, পুরাণকারগণ নিজেদের যে ভবিষ্যৎ দ্রষ্টা হিসাবে প্রতিপন্ন করতে প্রয়াসী হয়েছিলেন, তাই তাদেরই রাজনৈতিক ক্ষমতার পালাবদল তারা বর্ণনা করেছেন ভবিষ্যৎকালের ঘটনা হিসাবে। মৌর্য শাসনের পর শুঙ্গ, কর্ণ এবং অন্ধ্র সাতবাহন রাজারা ক্রমান্বয়ে ক্ষমতায় আসেন, এমনই বর্ণনা রয়েছেন পুরাণের বংশানুরচিত। এইটে নিঃসন্দেহে প্রকৃত ভবিষ্যৎবাণী নয়। পুরাণকারেরা অবশ্যই ঘটে যাওয়া অতীতের ঘটনাকে এই বিচিত্র পদ্ধতিতে উত্থাপন করেছিলেন। আসলে এগুলি নকল ভবিষ্যৎবাণী। তাহলে রণবীর চক্রবর্তীর ভারত ইতিহাসের আদি পর্বের প্রথম খণ্ডের 20 পৃষ্ঠা অনুযায়ী আমরা পাচ্ছি পুরাণের এই যে বাণী সবই হচ্ছে নকল ভবিষ্যৎবাণী। সমস্ত বৈদিক শাস্ত্রগুলি রচিত হয়েছে দেবনাগরী লিপিতে, কারণ সংস্কৃতর নিজস্ব কোনো লিপি নেই। দেবনাগরী লিপির উদ্ভব হয় 9ম থেকে 10ম শতাব্দীর মধ্যে, বা 11শ শতাব্দী থেকে তা লিখতে পারা যাচ্ছে, সেমন ভাবে তৈরি হয়, বিবর্তন পুরো হয়ে যায়। বৈদিক শাস্ত্রগুলি ভারতের কোন প্রাচীন লিপিতে লিপিবদ্ধ হয়েছে তার কোনো প্রমাণ আজও কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। এতে কিন্তু পরিষ্কার বোঝা যায় যে দেবনাগরীতে রচিত, সংস্কৃত ভাষায় রচিত যত বৈদিক শাস্ত্র গ্রন্থগুলো তা একদম নবীন বা নতুন লিখা, যে তাদের রচিত যেগুলো, আর তাদের যত বই সবই তো পাওয়া যায় হচ্ছে কাগজের। এইখানে হচ্ছে আরো রহস্য। তাহলে কাগজের লেখা বই
কত প্রাচীন হতে পারে আপনারা ভাববেন। কাগজ কবে বেরিয়েছে, এটা নিয়ে আমি যেদিন লাইভে থাকবো সেদিন এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো।